आपकी আদালতে স্টার ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি নিজের জগতেই থাকেন। মোহাম্মদ শামি, আপনি একটা গ্রাম্য অঞ্চলের ফার্ম হাউসে এক আলাদা জগৎ ক্রিয়েট করে নিয়েছেন। পিচও আপনার, প্লেয়ারও আপনার। मैं और मेरी तन्हाई কখনো ব্যাটিং করে, কখনো বোলিং করে। আমি এমন জায়গায় জন্ম নিয়েছি যে আমি সেখান থেকে সুযোগ পেয়েছি, যে মাটিতে আমি জন্ম নিয়েছি, যেখান থেকে নাম করার সুযোগ পেয়েছি, বিখ্যাতও হতে পেরেছি যেখান থেকে। একা তো কি হয়েছে, ফ্যামিলি চাই, আর কি চাই? বাইরের জাঁকজমকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিজের প্র্যাকটিস করি, নিজের খাওয়া-দাওয়া, ওখানেই থাকা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খুব ভালো লাগে। ব্যাস, আর কি ফিটনেসের চাই? একটা আলাদা ধারণা আপনি ক্রিয়েট করেছেন। খালি পায়ে মাটিতে দৌড়ন, বলেন ঘোড়ার মতো দৌড়তে হবে আমাকে। দেখুন, পরিশ্রমের তো কাজ আসলে করতেই হবে, ঠিক আছে তো? কারণ ওখানে ফ্যাসিলিটির সেই স্ট্যান্ডার্ড নেই। তো আপনি মানে বলতে পারেন যে যা কিছু আছে তার থেকেই আপনাকে ক্রিয়েট করতে হবে। তো দেশি ট্রেনিং আমার মনে হয় না যে এখনো ফেল করেছে বা কালচার চলে গেছে আরকি। এটা তো চলছে। যদি রেকর্ড দেখেন, আমার তো মনে হয় যে গ্রামের মানুষেরা অনেক বেশি সাকসেসফুল এখনো পর্যন্ত কম্পেয়ার টু সিটিজ, কারণ খুব সফট হয় সিটির লোকেরা। এখন আমি তো মিক্স অ্যান্ড ম্যাচ করেছি দুটোরই। হ্যাঁ, জিমের সেটআপ যা আমার ক্রিকেটে চাই, সেখানে জিম সেট করেছি। কিন্তু আউটডোরের জন্য আমার যে ক্ষেত আছে, যে আপনি ভিডিওতে দেখেছেন বা যেখান থেকে আপনি দেখেছেন আরকি, মানে তা একটা আলাদাই পাওয়ার জেনারেট করে আরকি। যত অন্য ক্রিকেট স্টার আছে, কেউ লন্ডনে বাড়ি বানিয়েছে, কেউ দুবাইয়ে বাড়ি বানিয়েছে, কেউ মুম্বাইয়ে। আর শামি এই আমরোহার গ্রামই পেল বাড়ি বানানোর জন্যে। আমি গরিব মানুষ তো, অত টাকা নেই। মানে যেটুকু পেয়েছি তাতেই আমি খুশি। আর সবচেয়ে বড় কথা, যেখানে জন্ম নিয়েছি, যেখানে আমি নিজের শৈশব কাটিয়েছি আরকি, যেখান থেকে বেরিয়ে আমি বড় হয়েছি, যেখান থেকে এত নাম করেছি, কেন ছাড়বো সেই জায়গা? আচ্ছা, যেভাবে ক্রিকেটে প্র্যাকটিস করতেন, আমি শুনেছি যে এমন হতো আ পিচের পেছনে, উইকেটের পেছনে একটা খাটিয়া দাঁড় করিয়ে দেওয়া হতো যাতে বল খেতে না চলে যায়। এটা আগে এরকম ছিল, কারণ আমার ঠাকুরদার যে আমবাগান ছিল তার পাশেই আরকি, ভাইয়েরা মিলে আমরা যখন খেলতাম তখন পিচ বানিয়েছিলাম সব। মানে ওটা কংক্রিটও ছিল, যেটা আমরা খুব পরিশ্রম করে বানিয়েছিলাম। হাফ কংক্রিটের ছিল আরকি। তাই প্লাস্টিকের বল বা টেনিস বল তার উপর খুব জোরে যেত। আর সবচেয়ে বড় অসুবিধা এটা ছিল যে একটু ডিসট্যান্সে কাঁটা গাছের ঝোপ ছিল। ঠিক আছে? ওই নাগফণি। তাই সেটা আটকানোর জন্য ওখানে খাটিয়া লাগানো হতো। তো সেই সময় যখন ছোট ছিলাম চলে যেত এসব। কিন্তু যখন আমরা বড় হলাম, আমাদের স্পিড বেড়ে গেল, তখন কিন্তু নেটের সাহায্য নিতেই হলো। আপনারা ৩ ভাই আর ৩ ভাইই ফাস্ট বোলার হতে চাইতেন। কারণ বাবা ছিলেন না। বাবা ফাস্ট বোলার ছিলেন যে, তো আমাদের ব্লাডেই ছিল যে যেই বল ধরবে সেই বল ধরে আরো জোরে ছুঁড়তে চাইবে। কারণ আপনি যেটা দেখেন সেটাই করেন সবসময়। মানে এটাই তো আপনার অভ্যেস না? আপনার ভাই বলছিলেন যে ও একটা ম্যাচে আপনাকে নিয়ে গিয়েছিলেন কারণ একজন প্লেয়ার কম পড়েছিল আর অল্প বয়সী ছিলেন। বাবা বারণও করেছিল ভাইকে নিয়ে যেও না এরকম ম্যাচে। আর এটাও বলেছিলেন যে কমসে কম ব্যাটিং করিও না, আর করালেও ওপেনিং করিও না। কিন্তু শাম্মী ওপেনিংও করে, ব্যাটিংও করে আর খুব ছক্কা মারে। ভয় তো খুবই ছিল, কিন্তু কখনো খেলিনি ডিউস বলে, মানে সিজন বলে আরকি। কখনো আমি প্র্যাকটিসও করিনি আরকি। টেনিস বলে খেলতাম। তো ওরা দেখে থাকবে, মারতে পারে তাই নিয়ে চলো। নিয়ে যায় আমাকে উঠিয়ে আরকি। কিন্তু ১ম এ তো কনফিডেন্স দিয়েছিল যে, হ্যাঁ, আমি জানতাম যে আমাকে নিয়ে যাচ্ছে, ফিল্ডিং করতে হবে। আর হয়তো একটু বল-টল দেবে করতে। তা টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে এসে বলে ব্যাট করো। ওখানে নিয়ে গেছে, দাঁড় করিয়ে দিল। তারপর কিছু করার নেই, বাবার সঙ্গে তর্ক হয়েছে। একটু অ্যাডভাইস একটা ভালো দিয়েছিলেন উনি, নিজে লাইন ছেড়ে দিও বলের। বডিতে লাগতে দিও না। ১ম বল মারি, তারপর মারতেই থাকি। বুঝতে পারি যে ১১-১২ ওভারে ১০০ রান করে এসেছিলাম। অত বুঝিনি যদিও তখন। আর তারপর আবার সুযোগ পেতে থাকেন ম্যাচ খেলার জন্যে। তারপর আমার ডিমান্ড হয়ে গেছিল না? কারণ আমি ১ম বার যদি আপনি অমন খেলেন তো ডিমান্ড তো শুরু হয়েই যাবে। সে বলে না, পেছনে নয়, এগিয়ে গিয়ে খেলতে পারে ব্যাটসম্যান এ। কিন্তু
যেটা আমি স্টার্ট করেছিলাম, লোকাল যারা আমাকে জানে যে আমি ১ম এ ব্যাটিংই করতাম। বোলিং তো আমি অনেক পরে শুরু করেছি। কিন্তু হ্যাঁ, যখন বোলিং শুরু করি ১ম দিন থেকেই জোরে করি আরকি। তো ট্রাই সেটাই ছিল যে ফার্স্ট বোলিং এবং সেটাই করতে হবে। এখনো আপনার ব্যাটিং দেখেছি। দুবার তো আপনি 50 করেই ফেলেছেন। আর রিসেন্টলি একটা ম্যাচে তো আপনি আর বুমরা খেলেই যাচ্ছিলেন, আউট হচ্ছিলেন না। খুব কম সুযোগ আসে এরকম। কারণ যখন আমাদের চান্স আসে তখন হয় মাথার উপর দিয়ে জল গড়িয়ে যায়, না হলে প্রয়োজন থাকে না আরকি। ওখানে হ্যাঁ, রান করার কিন্তু দুটো ৫০ তাও মানে ইংল্যান্ডে আর এটা তো সবার স্বপ্ন থাকে যে ইংল্যান্ডে ৫০ বানাবে আরকি। শামি, আপনি আমরোহায় থাকেন, মুরাদাবাদে থাকেন। এটা হলো সেই এলাকা যেটা হলো উত্তরপ্রদেশে। কিন্তু উত্তরপ্রদেশের টিমে কখনো আপনি চান্স পাননি? স্যার এটা একটা লম্বা গল্প। চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো ওদের আমার স্কিল পছন্দ হয়নি। তো ভেবেছিলাম যে অন্য কোথাও যাই। তো কলকাতায় গেছিলাম। ওখানে লিগ সিস্টেম ছিল। সেখানে অনেক লিগ খেলার সুযোগ পাওয়া যায় পারফরম্যান্স করার জন্য। তো আপনি সময় পান কিছুটা। তো ২-৩ বছর পরে যখন ওখানে পারফর্ম করি মানে ৯-১০ টা ম্যাচে ৪ টে উইকেট এরকম কিছু করি, তখন ওরা ক্যাম্পে নেয়। আর ওই রোলটাও ভালো যে ৪-৫ বছর ক্লাবে খেলো, তারপরে যখন লোকালের মতন আচরণ করবেন, তখন তো ওরা মানে ক্যাম্পে আসে আরকি। ক্যাম্পে পারফর্ম করলে টিমে নেবে। এটা সিস্টেমের মতোই আরকি। কলকাতায় মুভ হয়ে যাই, তো তারপর সেখান থেকেই সবকিছু শুরু। কলকাতায় আপনাকে সৌরভ গাঙ্গুলি দেখে ফেলেন বোলিং করতে। না, ১ম যখন আমি যাই আমার পরিচিত কেউ ছিলই না, কলকাতাতেও আরকি। আমার তো এটাও জানা ছিল না যে বাইরে আমরা যে চানা খাই, এখানে সেটাকে ঘুগনি বলা হয়। আর ওটা সামনে দিয়েছিল, আমি অপেক্ষা করছিলাম যে এর সাথে আমরা ভাত খাই বা রুটি খাই। তো টোস্ট রাখা ছিল। তা আমার পাশের জন বলে, "ভাই খাচ্ছ না কেন তুমি?" বললাম, "খাবো কি দিয়ে? কিছুই নেই এখানে। রুটি আসতে দাও, ভাত আসতে দাও।" তখন ও বলে যে, "না, না এটাই আছে, এটাই খেতে হবে।" তো শুধু চানাই খেয়ে নিলাম আরকি। আর কোথায় থাকতেন ওখানে? ১ম ১৫-২০ দিন তো আমার খুব ডিফিকাল্টিজ হয়েছিল আরকি। কারণ একটা সিসিএফসি বলে ক্লাব ছিল, সেখানে যে রাতের পার্টি-টার্টি চলত আরকি। তো ওখানে সেরকম একটা হল ছিল। সেখানে সোফা রাখা ছিল, তো সেখানেই শুয়ে পড়তাম। ১ম ১০-১২ দিন তো এভাবেই মানে আমরা স্পেন্ড করি আরকি ৩-৪ জন ছেলে মিলে। কিন্তু তারপরে ওরা বলে যে, "হ্যাঁ, আমরা কিছু করছি থাকার আরকি।" কিন্তু তাও বিশেষ কিছু হয়নি। কিন্তু একটা রুম পেয়ে যাই। তো আমরা ৩-৪ জন ছেলে ১ম ২-৩ বছর এভাবেই চলে। তারপর একটা বড় ক্লাবে সাইন করার সুযোগ পাই। যখন ২ বছর পারফর্ম করি, ওরা ওদের মেসেই থাকতে দেয় আমাকে। বলি যে, "ঠিক আছে, আমি এখানেই করে নেব সবকিছু।" বাট মানে মনে এটা ছিল যখন এতদূর এসেছি, তো খেলতে হবেই। কখনো ঘরে কাপড় ধুইনি। ইভেন পানিও আমি মায়ের কাছেই চাইতাম যে, "আম্মা পানি দিয়ে দাও।" কিন্তু ওখানে গিয়ে নিজের কাপড় ধোয়া, পরের দিন ম্যাচ খেলা, এসে আবার ওয়াশ করা কাপড়গুলো, তারপর খাবারের ব্যবস্থা করা, খুব ডিফিকাল্টিজ ছিল আরকি। ১ম ৪-৫ বছর তো খুব অসুবিধে হয়। তারপর ইউজড টু হয়ে গিয়েছিলাম ধীরে, ধীরে। কিন্তু তারপর উন্নতিই হতে থাকে আরকি। টাকা পাওয়া কবে শুরু হয়? টাকা পাওয়া ১ম বছর তো ওরা মানাই করে দিয়েছিল। আমার চেহারাই নয় টাকা পাওয়ার মতো। গ্রাম থেকে গেছি, চান্স পাওয়ার সুযোগ খুঁজতাম। যদি হ্যাঁ, পাই তো একটা চান্স দিন আমাকে খেলার, তো দেয়নি আরকি। পরের বছর আমি অন্য ক্লাবে জয়েন করি। তো ১ম এ তো উনি ঝামেলা করেন যে, ভাই এটা ওটা উনি সিমেন্টে নিয়ে যান আরকি আমাকে দিয়ে বল করানোর জন্য। সিমেন্টের তো বল ব্যাট নিচে আসে না, বল বেরিয়ে যায়। তো বলে, "হ্যাঁ, খেলাবো তোমায়।" বলি, "স্যার টাকা?" তো বলেন, "টাকা পাবে না তুমি।" হ্যাঁ, তো বলি, "তাহলে কি হবে?" তো বলেন, "আগে দেখব তোমাকে। যদি তুমি পারফর্ম করো, ভালো পারফর্ম করো আরকি, ভেবে দেখব। তখন করা যাবে কিছু।" ১১ টা ম্যাচ খেলি, ৪৪ উইকেট নিই। বোধহয় ৩০০ র কাছাকাছি রানও করি। তো বোধহয় ওনার একটু দয়া হয়। ২০,০০০ পাই আরকি ১ম মাইনে। একেবারে ১ম। কিন্তু আমার এত প্রেশার কখনো জীবনে আসেনি, যতটা সেলারির জন্য প্রেশার এসেছিল আরকি লাইফে। রাতে ট্রেনে আসতাম ফেরত আরকি, দুন এক্সপ্রেসে আসতাম। রাতে যখন আসছিলাম তো মনে হলো পকেটমারি না হয়ে যায়। ১ম বার ২০,০০০ পেয়েছিলাম আমি, গোটা রাস্তাটাই আমি জেগেছিলাম আরকি।
পকেটমারি যেন না হয়ে যায়। আর বাইরের পকেটে না, ভেতরের পকেটে রেখেছিলাম আমি। বাইরে কিছু রাখিনি। তো এইভাবে সামলে এখানে এসে আমার মায়ের হাতে দিয়ে দিই সব টাকা। উনি ৳১ ও নেননি কিন্তু। বলে, "নিজের জিনিস কিনে নাও। তোমার ভালো হবে।" যদি আপনার ক্যারিয়ার দেখি, তো যেমনটা ১ম বার আপনার ভাই নিয়ে গিয়েছিলেন কারণ একজন প্লেয়ার কম ছিল। তো যতগুলো চান্স যদি রঞ্জি দেখি ১ম চান্স পেয়েছিলেন, একজন প্লেয়ার ইনজিওর্ড ছিল, ড্রপ আউট হয়ে গেছিল, তাই চান্স পান। হ্যাঁ, কারণ ভাইরাল চলছিল সেই টাইমে। তো ইডেনে আমাদের ম্যাচ ছিল। ৭ জন প্লেয়ারের জ্বর ছিল তখন। আমারও জ্বর বাড়ছিল। কারণ ডেঙ্গুর টাইম চলছিল সেই সময় আরকি। কলকাতায় এই সাইজের মশাও খুব ছিল সেই সময়ে। আমারও ডেঙ্গু হয়েছিল। বাট সাহস করে আমরা খেলি, কারণ ৪ জন প্লেয়ারই এমন ছিল যারা ফ্রেশ। বাকি সবাই ভেতরে বাইরে যাওয়া আসা করছিল ওষুধ নেওয়ার জন্য আরকি। তো খুব অসুবিধার মধ্যে ১ম ম্যাচ খেলি। আর ৩ উইকেট বোধহয় পাই ওই ম্যাচে। আর ওই সিজনে বোধহয় ৪ টে ম্যাচ খেলতে পাই। তারপর সোজা আইসিইউতে ভর্তি। আর সুযোগ পেয়েই আপনি ৯ উইকেট নিয়ে নিজের রেকর্ড বানিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, টেস্ট ম্যাচ ডেবিউর কথা সেটা। সবথেকে বড় কথা এটা যে আপনি সেই গ্রাউন্ডে খেলছেন, আপনার নিজের জায়গা, আপনার কন্ডিশন জানা, আপনি বেটার ইউজ করতে পারবেন। আর দ্বিতীয় কথা, যা আমি প্রিপারেশন নিয়ে যাই সেসব তো আমি ভুলেই গিয়েছিলাম। সচিন পাজি কাঁধে হাত রাখতেই আমি সব ভুলে যাই। কারণ অতদিন আমি টিভিতেই দেখেছি ওনাকে। এখন সামনাসামনি এসে মানে, "কি ভাবছো?" বলে এভাবে হাত রাখেন তো বলি, "দাদা আমি সবকিছু ভুলে গেছি।" বললেন, "যা করে এসেছো সেটাই করে দাও।" আমরা মানে যেমন ১ম থেকেই স্টার্ট করতাম যে একটা ভালো জায়গায় বল রাখার ব্যাপারটা। তো একটা ভালো এরিয়ায় বল ফেলতাম। আর সেটাই ফেলার চেষ্টা করি। আর রিভার্স পাওয়ার পরে তো আর কথাই নেই। শেষ। আমার মনে আছে সচিন তেন্ডুলকর বলেছিলেন যে, "শামি তোমারও টাইম আসবে।" আপনি তো কাছ থেকে দেখে থাকবেন সচিন তেন্ডুলকরকে। এমন কি কোয়ালিটি আছে ওর মধ্যে যে রান করেই যাচ্ছেন, রান করার মেশিন হয়ে গেছেন? সচিন পাজির মধ্যে যে রানের খিদে, সেটা তো আপনারা দেখেই থাকবেন। দাদা একেবারে গ্রেট। সত্যি, দেয়ার ইজ নো ডাউট। ২০১৯এও কিন্তু আপনি সুযোগ পান, যখন ভুবনেশ্বর কুমার ইনজিওর্ড হন। এমন আমার জীবনে কিন্তু অনেক ধাক্কা এসেছে। এমনই হয়েছিল। ২০১৯ ওয়ার্ল্ড কাপের কথা, ইংল্যান্ডে আমরা খেলছিলাম। আর সে বছর আমি সুযোগ তখন পাই যখন চোট লাগে। কিন্তু যদি ওই বছর আপনি দেখেন তো ২০১৯ এ হাইয়েস্ট উইকেট টেকার ছিলাম ওয়ার্ল্ডে। আ তখন আমি লাইনে ছিলাম যে আমি সুযোগ কবে পাবো। কারণ সবচেয়ে বেশি উইকেট আমিই নিই। কিন্তু একটা কথা মেনে চলি যে আপনি আল্লাহর উপর, নিজের ভগবানের উপর ভরসা রাখুন, পরিশ্রম করতে থাকুন। যেদিন আপনি সুযোগ পাবেন অবশ্যই তার রেজাল্ট আসবেই। আপনি শুধু সবসময় লেগে থাকুন ব্যাস। তাই আর ২০২২-এ মনে আছে যখন বুমরা ইনজিওর্ড হন, তখন আপনি সুযোগ পান আর তারপর আপনি 150, 153 স্পিডে বল করেছিলেন। স্যার, ওটা তো পাওয়ার জেনারেট করার বিষয়। কিন্তু যত আইসিসি ইভেন্ট আছে যত, আমি সবেতেই ওয়েট করতাম আরকি যে আমার সুযোগ কবে আসবে। কিন্তু যখন সুযোগ আসে তো ঈশ্বরের অশেষ দয়া, যিনি ২ হাত খুলে আমাকে দিয়ে দিয়েছেন। ওপরওয়ালা একটু দেরি করে ২০২৩-এও সবুরে মেওয়া ফলে হার্দিক পান্ডিয়া ইনজিওর্ড না হলে আপনি তো সুযোগই পেতেন না। আর সুযোগ পেয়েই আপনি তো ফাটিয়ে দিয়েছিলেন। সেটাই, হ্যাঁ, সেটাই আমি বলছি। ইভেন ইভেন হতে পারে যে এতে কিছু ভালোই হয়েছে আমার জন্য। কারণ যখন পুনেতে ম্যাচ চলছিল, বোধহয় হ্যাঁ, পুনেতেই ম্যাচ ছিল। হার্দিক খেলছিল না। আমি খেলছিলাম সেই ম্যাচে। কিন্তু সকালে ও আসে, ও বলে যে, "আমি ভালো ফিল করছি। শামি ভাই, সরি ইয়ার, আমি খেলতে চাই। তো যদি তুমি খেলতে চাও তো খেলো। কথাটা কোচকে বলো, ক্যাপ্টেনকে বলো। আমাকে বলে কি লাভ? আমার কোনো আপত্তি নেই।" তো বলে, "থ্যাংক ইউ।" ও গিয়ে কোচের সঙ্গে কথা বলে। কোচ বলেন, "ওকে, ঠিক আছে।" জানি না, বোধহয় ওরই চোট লাগার ছিল। আমি খেলিনি, ওর চোট লাগলো। তারপর থেকে আমি রেগুলার খেলছি। আর রেজাল্ট আপনাদের সবার সামনে। একটা সুযোগ এমন ছিল যাতে মানুষের খুব খারাপ লাগে, মানুষ খুব নিরাশ হয়, যেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল। অনেক রান দিয়ে দিয়েছিলেন। সব দিন তো আমার নিজের হতে পারে না। চেষ্টা অবশ্যই করতে পারি। আর সবসময় ভাবি যে
আমি নিজের বেস্টটা দেব, নিজের 100% দেব, মোর দেন 100% দেব সেখানে, আর নিজের কান্ট্রির জন্য যত কন্ট্রিবিউট করতে পারবো করব, সেই চেষ্টাই থাকে। কত লম্বা জার্নি করে আপনি এই অবধি পৌঁছেছেন, এখন তার ধারণা এখানে যারা বসে আছেন তারা বুঝতে পেরেছেন। জনতাকে জিজ্ঞেস করব যদি কেউ প্রশ্ন করতে চান স্বামীর জীবন সম্পর্কে। আমার আপনাকে এটা প্রশ্ন স্যার, যে রোজার সময় আপনার ম্যাচের সময় ভিডিও ভাইরাল হয়েছিল যে জুস খাচ্ছেন আপনি, আর তার ফলে আপনাকে ট্রোলও করা হয়েছিল। তো এই সিচুয়েশনগুলো আপনি কি করে হ্যান্ডেল করেন? আমার ধর্মে, আমাদের যে মুসলিম সমাজে অনেক ছাড় আমি পেয়েছি। যদি আমি সেই রোজা পরে রাখতে পারি বা পরে কমপ্লিট করতে পারি, তো আমি অবশ্যই সেটা করব। যেটা বেশি লোকের জন্য, মানে বেশি ভালো যা হবে, যেমন আমাদের দেশের জন্য, আমার কাছে সবার ১ম আমার দেশ। আমার ধর্মে সবসময় বলা হয়েছে যে, যদি এমন সিচুয়েশন আসে যে আপনি ট্রাভেল করছেন আর আপনি বাইরে আছেন, কিছু সিচুয়েশন এমন যে আপনার 100% চাইছে, তাহলে আপনি করতে পারেন। রোজা আমি পরেও রাখতে পারি। সেটা আমি কমপ্লিট করতে পারি। আর এটা আমাদের মুসলিম সমাজে প্রায়ই হয়। আপনার রোজা যদি অসুখের কারণে অসুবিধে হয়, তো আপনি সেটা পরেও কমপ্লিট করে নিতে পারেন। সেই অপশন আছে আরকি। এখন রিল ভাইরাল করে দেওয়া, কোনো ভিডিও ভাইরাল করে দেওয়া, তাতে আমার কিছু মানে তফাৎ পড়ে না আরকি, পড়বে না। কারণ আমি দেশের জন্য সবার আগে কান্ট্রি দেখব, তারপর নিজেকে। আর যেহেতু ৫০ ওভারের ম্যাচ হয়, এমন তো নয় যে ২-৪ মিনিটের ব্যাপার যে আপনি রেস্ট করে নেবেন। তো রুলস রেগুলেশনস এত থাকে যে আপনি বাইরে যেতে পারেন না। তো সেই সেই সিচুয়েশনে দেখে আমাকে কান্ট্রি ১ম প্রেফারেন্সে রাখতেই হয় কান্ট্রিকে। আর কান্ট্রির জন্য আমি রোজা ছেড়েছি। আর তারপরে তার জন্য পেনাল্টি থাকলে আমি সেটা পুরো করব। সেটা আমি জানি আরকি। আমার ফ্যামিলি জানে, আমার হৃদয় জানে, আর উনি জানেন। আমি কাউকে জাস্টিফাই করতে যাব না। স্বামী, আমার মনে আছে বরেলিতে এক মৌলানা ফতোয়া জারি করেছিল যে খুব পাপ করেছে স্বামী। যে সেটারই এক্সপ্লেনেশন দিচ্ছি আমি, যে যদি আপনি ওই চেয়ারে বসার পরে আপনি এই স্টেটমেন্ট যদি দেন, তাহলে আমার এমন মনে হয় যে আপনি বোধহয় খ্যাতি আর নামের জন্যই করছেন এসব। এতে আমার কিছু যায় আসে না, আপনি যেই হন না কেন। আর বেশি করে যেটা আপনার সম্বন্ধে বলা হয় পাকিস্তানিদের পক্ষ থেকে, যখন ওরা ওটা অ্যানালাইজ করে পাকিস্তানিরা, ওরা তো শাম্মি কাবাব বানানো শুরু করে দেয় ওখানে। আমি ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিই, তো ওখানে কাবাব ব্যান হয়ে যায়। কিছু লোক আমাকে শামে কাবাব খাবার মনে করে। এই আজকালকার সোশ্যাল মিডিয়া এমন যে আপনি আইডিয়া করতে পারবেন না যে এদিকে লোক বলছে না ওদিকের লোক বলছে। তো আমার মনে হয় যে যদি এমন কোনো সিচুয়েশন আসে, তো ইগনোর করা সবচেয়ে ভালো। আপনি লিভ করে দিন এটা। যখন পাকিস্তানি টিমের উইকেট নেন তখন বলা হয়েছিল যে শামি যে বলে বোলিং করে তাতে চিপ লাগিয়ে দেওয়া হয়। আম্পায়ার সাহেবও বসে আছেন এখানে। এনারাই নিয়ে আসেন বল, কিন্তু বল সিলেক্ট করে থাকেন। মানুষ অ্যাকচুয়ালি জানে না। আর আমার মনে হয় এসব জেলেসির ব্যাপার আছে, আর কিচ্ছু নয়। কারণ যখন আমরা পারফর্ম করি, যখন আমরা বেটার করি, তখন সামনের দল ঈর্ষায় জ্বলতে থাকে। আমার তো মনে হয় না যে কোনো সেন্সের ব্যাপার এটা, বা অন্য কেউ, মানে একটা ভালো প্ল্যাটফর্মে আপনি পারফর্ম করেছেন, আপনি ভালো লেভেলে খেলেছেন, ভালো ন্যাশনাল খেলেছেন। এখন ন্যাশনাল টেলিভিশনে যদি এমন কথা বলেন, তো আমার মনে হয় যে পাবলিকের এরপর ওর কথাও শোনা উচিত নয়। আপনি ওদের সামনে খেললে পাকিস্তানি প্লেয়ারদের এত জ্বলন হয় কেন? জলে ওরা কারণ ঝালটা বেশি বলে। বাট আপনার ভেতরে মানবতা আছে, যদি আপনি ভালো মানুষ হতে চান, যদি, তাহলে অন্যের সাকসেসও এনজয় করুন। সেটাই সবচেয়ে বড় জিনিস। ওদের যে পুরনো প্লেয়াররা আছে তাদের মধ্যে কেউ এটা বলেছে যে ইন্ডিয়ান টিম যে বল ইউজ করে সেটা একরকম আর পাকিস্তানিরা যেটা পায় সেটা অন্যরকম। স্যার, বল কখনো আলাদা হয় না। এক বক্সে থাকে, আম্পায়ার নিয়ে আসেন। যখন টস হয়, তারপরে যে টিম আগে বোলিং করে তার জন্য একটা বক্স আসে, ও চুজ করে। আর যারা সেকেন্ড বোলিং করে তাদের জন্য বল চুজ করা হয়। তো এছাড়া কিছুই নয়। আরও বল চুজ করার ব্যাপারে আম্পায়ারকে দিয়ে দেওয়া হয় ব্যাপারটা। টেস্ট ম্যাচ হলে দুটো বল দিয়ে দেওয়া হয়। তারপরে আমাদের, মানে আম্পায়ার আর বলের কোনো সম্পর্ক থাকে না। গ্রাউন্ডে দেখা হয় আমাদের। আমরা শুধু এইটুকু দেখতে পাই যে বক্স থেকে বের করে আমাদের হাতে, মানে কোনটার শেপ ভালো বা আমার কোন বলটায় ভালো ফিল হচ্ছে, সেটা সিলেক্ট করার জন্য শুধু ওই বলের বক্স আসে। আর কিচ্ছু থাকে না। এ তো সব আজে বাজে কথা আর কি।
মানে বলা হয় ডিভাইস লাগানো হয়, নিজেরা পারফর্ম না করতে পারলে সব ঘেঁটে ঘ হয়ে যায় আর কি। যখন অন্যরা পারফর্ম করে তখন ওই জ্বলন হয়। এটা হওয়া উচিত নয়, এনজয় করা উচিত। ক্রিকেটকে ক্রিকেটের মতো করে দেখো। এখন ওরা তো বলে যে শামি যে বোলিংটা করে, ইন সুইং আউট সুইং করে, সেটা গড গিফটেড। ঠিক আছে, আমার গড গিফট, তো আপনার কি ছিল সেটাও তো দেখে নাও না। সেই টাইমে অত ক্যামেরা থাকতো না, বাট মানে অতটা স্কিল তো বানিয়েছি না, আমি বানাইনি তো। অন্তত আমার গড তো দিয়েছে না, আমি তারপরে পরিশ্রম করেছি, সেটাকে আরো পিওর করেছি সেটাকে। ওটা এসে দেখো না আমি কতটা পরিশ্রম করেছি। কোনো কিছুর পেছনে যখন এমন কোনো কিছু কিন্তু পাওয়া যায় না, তখন লাখো বল করতে হয় একটা বলকে পারফেক্ট করার জন্য। তো ওই যে পরিশ্রম করছি, আপনি তাকে এমনি হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, এমনি মাটিতে মিশিয়ে দিচ্ছেন, সেটা হয় না। আমি সবসময় বলি, কেউ যদি নিজের পরিশ্রম করে যায়, তবে তাকে আশ্বাস দেওয়া উচিত আপনাদের, তার পেছনে লাগা উচিত নয়। যদি কারো স্কিল পছন্দ হয়, তাহলে তার প্রশংসাও করে দাও, কিছু ঘর থেকে তো যাচ্ছে না। তো এরকম হয় আসলে, আসলে মানুষের মেন্টালিটি থাকে আর কি, যে আপনি কেমন ভাববেন অন্যের সম্পর্কে। আর ওই দিনটাও মনে আছে যখন পাকিস্তানের বিরুদ্ধে আপনি খেলে আসেন, তো আপনার গ্রামে প্রায় 50,000 লোক জড়ো হয়ে গেছিল। স্যার ওটা ডেবিউর পরে ছিল, ওটা আমিও এক্সপেক্ট করিনি আর কি যে এত মানুষ আসবেন, কারণ গ্রামে কখনো এত মানুষ দেখিইনি। দিল্লিতে ম্যাচ ছিল, আর সিরিজের শেষ ম্যাচ ছিল, আমরা 168 সামথিং আউট হয়ে যাই তাতে, আর আমরা সেই ম্যাচ জিতে যাই। এখন আমি ওখান থেকে বের হই, ভাই নিতে এসেছিল, বাবা ফোন করে, কি প্ল্যান? বলল যে তুমি বাড়ি চলে এসো, কিছু লোক এসেছে। বললাম ঠিক আছে, বাড়ি আসছি। তো আমরা যখন অর্ধেক রাস্তা পৌঁছই, তো বলে যে কিছু বেশি লোক চলে এসেছে, 100-200 জন হবে, ওরা কেক কাটতে চায় আর কি। তো বললাম ঠিক আছে, কেটে দেবো, কোনো ব্যাপার নয়। যখন আমরা আমাদের লোকাল ডিস্ট্রিক্টের এন্ট্রান্সে পৌঁছই, তখন ওখানে 50টা গাড়ি দাঁড়িয়ে ছিল। বলে যে নিতে এসেছি। তা আপনারা নিতে এসেছেন এতজন, তাহলে মানে ওখানে কতজন হবে? বলে ওখানের কথা বলো না, তুমি গিয়ে দেখবে। ৩-৪ কিলোমিটার অবধি রাস্তা বন্ধ ছিল। শুধু মাথার সারি। আমি ভাইকে বলি যে গাড়ি ঘোরাও এখান থেকে। কারণ আমাদের সাথেও কেউ ছিল না। ৪ জন বন্ধু ব্যাস। আর তো কেউ ছিল না। তো আর কেউ ছিল, বাবাকে ফোন করি। বাবা কি করব? এবার কি? বলেন কিছু না, আসতেই হবে। সেই সেই টাইমে আমার আর তো কোনো রাস্তাও ছিল না। গাড়ি থেকে বেরিয়ে মানে বেরিয়ে যাওয়ার উপায় নেই। তো সামনে থেকে আর কি বনেটে চড়ে আমি ওপরে গিয়ে বসি আর কি। ওপরে বসার পর, কারণ ভেতরে বসে লোকেদের মানে হাইও বলতে পারব না, না? বাট সত্যি খুব সম্মান পাই। কান্ট্রি খেলার পর লোকে ভালোবাসা দেয়, প্রাউড ফিল হয় খুব। আর বাড়ি পৌঁছতে ৫ ঘন্টা লেগে যায়। ৬ কিলোমিটার ক্রস করতে আর কি। আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে অস্ট্রেলিয়ার কাছে ২০২৩ এর ফাইনাল আমরা যখন হেরে গেলাম, সেই সময় ড্রেসিং রুমে সবাই খুব দুঃখী ছিল। সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। তিনি গোটা টিমকে উজ্জীবিত করেছিলেন। আর সেই ভিজুয়াল গোটা দেশ দেখেছে। সেই মুহূর্তটিকে আপনি কিভাবে মনে রেখেছেন? এমন পারফরম্যান্সের পর যখন আপনি ননস্টপ যাচ্ছেন, কোনো ম্যাচ হারেননি, সাডেনলি সেই ম্যাচটা হেরে যান, যাতে আপনার টাইটেল পাওয়ার কথা, তো হয়, হার্ট তো করেই ব্যাপারটা। এত পরিশ্রমের পর মানে তো খুবই ডিফিকাল্ট হয় সে সময় সামলানো। কারণ মানে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না ব্যাপারটা। কোথায় ভুল হয়েছে, কোথায় ভালো করতে পারতাম, এসব কিছুই মনে পড়তে থাকে মানে গেমের পর। কারণ মানে আমাদের কাছে খুবই গোল্ডেন চান্স ছিল জেতার কিন্তু। আর এই সময় আমরা খুব লো ছিলাম। পার্সোনালি বলব যে আমার মনে হচ্ছিল সেই মানে একটা হয় না যে ট্রফিটা পেতেও হাত থেকে ফসকে বেরিয়ে গেল। বা ঠিক এমন পারফরম্যান্সের পর, এতটা পেইন সহ্য করার পর, এত সব পরিশ্রম করার পরেও যদি না পাই, তাহলে প্রচণ্ড দুঃখ হয়। কিন্তু এমন সময় প্রধানমন্ত্রীজি আসেন। ১ম এ তো আমি ভেতরে বসেছিলাম আরকি। আমি জানতাম না উনি আসবেন। কেউ জানত না আরকি। ভেতরে বসেছিলাম, জুতো চেঞ্জ করছি। সেটাও এত স্লো মোশন এ মানে জানি না, মানে কিছুক্ষণের জন্য একটা নাম্বনেস চলে এসেছিল। কেউ এসে বলল যে মানে ওই স্যার আসছেন। আরে আসতে দাও, আসতে দাও।
মুড খারাপ ছিল, কি করব আমি? তো বলে, "না, স্যার আসছেন।" যখন ২-৩ বার স্যার বলছে, আমি বলি, "কোন স্যার?" বলে, "ওই আমাদের প্রধানমন্ত্রী এসেছেন।" আমি দাঁড়িয়ে পড়ি এক ঝটকায়। তো আমি যাই ওখানে, তখন উনি এন্টার করছেন সে সময়। উনি এসে, "আপনারা দেখেছেন ভিডিও? মানে খুব বড় কথা এটা। দেখো, এসো সবাই সেলিব্রেট করি একসাথে। সব জায়গায় মানে আপনি দেখতে পাবেন কিন্তু এই ব্যাপারটা।" কিন্তু সে কথায় বলে না যে, আসল সঙ্গী সেই যে দুঃখে আপনার পাশে থাকেন, আর আমি মনে করি এইটা। এটা সত্যি। ওই মিটিং, ওই ৪ ওয়ার্ডের ৪ শব্দের পর এট লিস্ট আমরা এত কমফোর্টেবল ফিল করি, আমরা মানে শান্তিতে খেতে পারি। ওটা একটা খুব বড় চেঞ্জ ছিল। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ যে ভারত যে ওয়েভস ছিল সেই সময়, যে ফিলিংস চলছিল সেই সময়, ক্রাউড যে ভালোবাসা দিয়েছে, ওটা একটা অ্যামেজিং ব্যাপার ছিল। খুব পাম্প আপ করে।